স্টুডেন্টস, আমি হলাম লোপামুদ্রা। আমার চ্যানেলের নাম হলো বায়োলজি মন্ত্রা বাই লোপামুদ্রা। আমি তোমাদেরকে আজকে গ্যাস্ট্রুলেশন প্রসেস পড়াবো। এর আগেও আমি হিউম্যান রিপ্রোডাকশন ক্লাস 12-এর যে বায়োলজির হিউম্যান রিপ্রোডাকশন আছে সেখানকার যে বাকি টপিকসগুলো আছে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্পার্মাটোজেনেসিস, oogenesis, menstrual সাইকেল, ফার্টিলাইজেশন প্রসেস, ইমপ্লান্টেশন এবং গ্যাস্ট্রুলেশনের একটি ক্লাস করিয়েছিলাম। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি সেই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কারণ ওই ভিডিওগুলো না দেখলে গ্যাস্ট্রুলেশন থেকে যদি তোমরা পড়া শুরু করো তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো আজকে আমরা এই চ্যাপ্টারটি কমপ্লিট করতেই হবে। আমরা গ্যাস্ট্রুলেশন এবং পার্চুরেশন আজকে যে করে হোক কমপ্লিট করব এবং নেক্সট সেশনে আমরা কিছু নিটের যে কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করব। আচ্ছা, তো আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। তো অলরেডি গ্যাস্ট্রুলেশনের আমি একটা ক্লাস আগের দিন করিয়েছিলাম, তো সেই ক্লাসটার একটা কুইক রিভিশন আমি দিয়ে নিই। তো আমরা কি পড়েছিলাম? ফার্স্ট আমরা পড়েছিলাম ফার্টিলাইজেশন প্রসেস, যেখানে কি মেল প্রোনিউক্লিয়াস অ্যান্ড ফিমেল প্রোনিউক্লিয়াস কম্বাইন হবে এবং কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। জাইগোটের কি হবে? জাইগোট হচ্ছে একটা মাত্র সেল যখন তৈরি হবে তাকে আমি জাইগোট বলবো। জাইগোটকে আমি বলেছিলাম টোটিপোটেন্ট সেল। এই জাইগোটের মধ্যে কি হবে? ক্লিভেজ হবে এবং ক্লিভেজ হয়ে কি হবে? জাইগোটের মধ্যে ক্লিভেজ হয়ে তৈরি হবে হচ্ছে মরুলা। দেন মরুলার পরে কি তৈরি হবে? মরুলার পরে তৈরি হবে ব্লাস্টুলা। আচ্ছা, তাহলে দেখিনি কি হচ্ছে। আচ্ছা, তো আমরা আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি, এই আঁকাটা তো এখন আমার মনে হয় আমার স্টুডেন্টদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখানে ফ্যালোপিয়ান টিউব, দ্যাট ইজ ইউটেরাইন ক্যাভিটি, এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যাভিটি, দ্যাট ইজ সার্ভিক্স ক্যাভিটি, এবং কি হয়, এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, সবুজ কালারেরটা হলো মায়োমেট্রিয়াম, যেটা কিনা একটা মাস্কিউলার লেয়ার, এবং একদম ভেতরে কি থাকবে? জরায়ুর গাত্রে এন্ডোমেট্রিয়াম। তো আমি এন্ডোমেট্রিয়ামটাকে এবার বড় করব। কেন? কারণ এন্ডোমেট্রিয়ামের মধ্যেই কি হবে? আমার ব্লাস্টুলার ডেভেলপমেন্ট হবে। তো ব্লাস্টুলা কি হয়েছিল? জরায়ুর এন্ডোমেট্রিয়ামের মধ্যে ইমপ্লান্ট হলো। এটা আমরা পড়েছি ইমপ্লান্টেশন পদ্ধতিতে। কবে হয়েছিল ইমপ্লান্ট? 7th ডেতে ইমপ্লান্ট হয়েছিল। ঠিক আছে, 7 ডে আফটার ফার্টিলাইজেশন, 7 ডেতে ব্লাস্টুলা হচ্ছে কি হয়? এন্ডোমেট্রিয়ামের মধ্যে ইমপ্লান্ট হয়। ওকে, এরপরে আমরা কি পড়েছিলাম? 8th ডে থেকে, যেটা আমরা গ্যাস্ট্রুলেশনের আগের যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম 8 ডে থেকে অর্থাৎ 2nd উইকে কি কি ডেভেলপমেন্ট হয় এই এমব্রায়োর, সেটা আমরা দেখেছিলাম, তাই তো? তো সেখানে আমরা কি দেখেছিলাম যে 2nd উইকে কি কি ডেভেলপমেন্ট হয়? আমরা দেখেছিলাম একটা সেল থাকে, সেলটা হচ্ছে কি এরকম দুটো সেল থাকে, একটাকে আমরা বলেছি এপিব্লাস্ট, এটাকে আমরা আচ্ছা আমি এখানেই করছি, এটাকে আমরা বলেছিলাম এপিব্লাস্ট। নিচের দিকে একটা লেয়ার থাকে যাকে আমরা বলেছিলাম হাইপোব্লাস্ট। ওকে, তারপর আমরা কি পড়েছিলাম? এপিব্লাস্ট সেলটা কি হবে? আমি আগের দিন বলেছিলাম যে এপিব্লাস্ট সেলটা হচ্ছে যে রুটি আছে, রুটি যেরকম ফুলে যায় সেরকম হচ্ছে এপিব্লাস্ট সেলটাও এরকম করে ফুলে যাবে। ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে একটা ক্যাভিটি তৈরি করবে। তাহলে এপিব্লাস্ট সেল হচ্ছে ফুলে গিয়ে কি তৈরি করবে? একটা ক্যাভিটি তৈরি করবে। এই যে ফুলে গেল, এই ফুলে যাওয়া অংশটাকে আমরা কি বলবো? অ্যামনিয়ন। অ্যামনিয়নের মাঝখানে কি থাকে? অ্যামনিয়নের মাঝখানে থাকে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিয়ন কি? অ্যামনিয়ন হচ্ছে ভ্রূণের বাইরের দিকে একটা বহিস্থ ভ্রূণীয় পর্দা একটি না
চারটি বহিস্থভ্রূণীয় পর্দা থাকে। কি কি? অ্যামনিয়ন, ইয়ক স্যাক, কোরিয়ন। আগের ক্লাসটাতে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি এই তিনটা কিভাবে তৈরি হচ্ছে, শুধু আজকে অ্যালান্টয়েসটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? এগুলো কিন্তু আমি বলে দিয়েছি। তো অ্যামনিয়ন কি করে? অ্যামনিয়ন হচ্ছে যে অ্যামনিওটিক, এই অ্যামনিয়নের ভেতরে যে অ্যামনিওটিক তরল থাকে, সেই অ্যামনিওটিক তরল কি করে? ভ্রূণকে এই যে ঘর্ষণজনিত যে আঘাত আছে, এমব্রায়োকে এই ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। আমরা পরবর্তীকালে পড়বো যে এপিব্লাস্ট থেকে কিভাবে একটা ফুললি ফিটাস তৈরি হচ্ছে, যে এপিব্লাস্ট সেলগুলো ডিভিশন করে কিভাবে ফুললি ফিটাস তৈরি হচ্ছে সেটা আমরা পড়বো। তো তার আগে আমি এইগুলো কিন্তু আগের দিনের ক্লাসে হয়ে গেছে, যেটার আমি একটা কুইক রিভিশন দিচ্ছি। হ্যাঁ, তো অ্যামনিয়নের মাঝে অ্যামনিওটিক ফ্লুইড কি করে? ভ্রূণকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। আচ্ছা, হাইপোব্লাস্ট সেলও কি হবে? এরকম রুটির মতো এরকম ফুলে যাবে এবং ফুলে গিয়ে কি তৈরি করবে? ফুলে গিয়ে তৈরি করবে হচ্ছে ইয়ক স্যাক। তাহলে এটা কি? এটা হচ্ছে ইয়ক স্যাক। এবং এইটার বাইরে আমি তোমাদেরকে একটা বলেছিলাম যে এটার বাইরে হচ্ছে 3 ধরনের লেয়ার থাকে। কি কি? সাইটোট্রোফোব্লাস্ট, সিনসিওট্রোফোব্লাস্ট, আর কি বলেছেন? এক্সট্রা এমব্রায়োনিক মিজোডার্ম। এই 3টা লেয়ার মিলে কি তৈরি করবে? এই 3টা লেয়ার মিলে তৈরি করবে হচ্ছে আমাদের কোরিয়নের মধ্যে কি থাকবে? কোরিয়নিক ভিল্লি থাকবে। কোরিয়নিক ভিল্লাই মানে কি? আমি বলেছিলাম না, ফিঙ্গার লাইক প্রজেকশন। এই কোরিয়নিক ভিল্লে কোরিয়ান তৈরি করেছে, ঠিক আছে? এই কোরিয়ান ভিল্লে আর হচ্ছে কি হবে? আমাদের হচ্ছে মাদার্সের যে ব্লাড, সেটা মিলে কি তৈরি করবে? সেটা মিলে তৈরি করবে হচ্ছে তোমার, এটা হচ্ছে লেয়ার থাকবে, সেটা মিলে কি তৈরি করবে? প্লাসেন্টা তৈরি করবে। আগের দিনের ক্লাসটা একটু ভালো করে দেখবে যারা দেখোনি, নাহলে কিন্তু প্লাসেন্টা কিভাবে তৈরি হচ্ছে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? এর মাঝখানে আমরা কি পড়েছিলাম? এর মাঝখানে পড়েছিলাম যে এর মাঝখানে হচ্ছে প্লাসেন্টা থাকবে। এই ক্লাসটা একটু ভালো করে আগের ক্লাসটা একটু দেখবে, হ্যাঁ, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এটা কিন্তু কুইক রিভিশন, সেজন্য অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, প্লাসেন্টা হলো। আরেকটা জিনিস আমরা কি পড়েছিলাম? এই মাঝখানে হচ্ছে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে এখানে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের একটা পার্ট যেটা হচ্ছে থেকে যাবে, যেটা কি হবে? ফিউচার অ্যাম্বিলিকাল কর্ড। এটা হলো ফিউচার অ্যাম্বিলিকাল কর্ড, ঠিক আছে? এত দূর অবধি কিন্তু আমার আগের ক্লাসে পড়ানো হয়ে গেছিল। ও সরি, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি, যে অ্যালান্টয়েস কি করে তৈরি হয়। আগের দিন বহিস্থভ্রূণীয় পর্দার মধ্যে আমি অ্যালান্টয়েসটা কিভাবে হয় দেখাতে ভুলে গেছিলাম, আজকে আমি বলে দিই। অ্যালান্টয়েস কি করে হয়? যে ইয়ক স্যাকের কিছু পার্ট কি করবে? একটা প্রজেকশন তৈরি করবে হচ্ছে অ্যাম্বিলিকাল কর্ডের ভেতরে। তাহলে ইয়ক স্যাক আমি লাল দিয়ে করছি। এই যে ইয়ক স্যাক আছে, সে কুসুমথলি আছে, কুসুমথলির কিছু অংশ এই অ্যাম্বিলিকাল কর্ডের ভেতরে একটা কি তৈরি করবে? একটা প্রজেকশন তৈরি করবে। তাহলে আমি একটু প্রজেকশন তৈরি করি, আমি এটার মাঝখানে একটু মুছে দিই, তাহলেই হবে। এটা অ্যাম্বিলিকাল কর্ড, ওকে? এবার অ্যাম্বিলিকাল কর্ডের থেকে কী হবে? ইয়ক স্যাক থেকে কিছু অংশ এর মধ্যে এরকম করে প্রজেকশন করবে, ওকে? অ্যাম্বিলিকাল কর্ডের ভেতরে কুসুমথলির কিছু অংশ কি করবে? প্রজেকশন তৈরি করবে, ঠিক আছে? এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যালান্টয়েস। এই জায়গাটাকে আমি বলবো হচ্ছে অ্যালান্টয়েস।
এই জায়গাটাকে আমি বলবো হচ্ছে অ্যালান্টয়েজ। অ্যালান্টয়েজের কাজ কি? অ্যালান্টয়েজ হচ্ছে, এরপরে আমরা তিনটা জার্ম লেয়ারের কথা বলবো, যেই জার্ম লেয়ার থেকে কি তৈরি হবে? পুরো বেবিটা তৈরি হবে। সেই তিনটা জার্ম লেয়ার কি? একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম। অ্যালান্টয়েজ কি করে? এই একটোডার্ম এবং মেজোডার্মের মধ্যবর্তী পর্দা হচ্ছে অ্যালান্টয়েজ, যা কি করবে? যা হচ্ছে রক্তবাহ, বেবির যে বডির মধ্যে রক্তবাহ গঠন করবে। এবং এটা কি করে? ভ্রূণের যে শ্বসন, পুষ্টি হয়, সেখানে হচ্ছে গিয়ে এটা এই অ্যালান্টয়েজ হচ্ছে সাহায্য করে। তাহলে অ্যালান্টয়েজ হচ্ছে বেসিক্যালি এন্ডোডার্ম এবং মেসোডার্মের মধ্যবর্তী পর্দা, যেটা পরবর্তীকালে রক্তবাহ সৃষ্টি করবে এবং কি করবে? ভ্রূণের রেচনে, পুষ্টিতে এবং শ্বসনে ও হচ্ছে সাহায্য করে। তাহলে এখানে হচ্ছে 4টা বহিঃস্থভ্রূণীয় পর্দা তোমাদের পড়া হয়ে গেল। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, যে এরপরে আমরা পড়বো কি করে জার্ম লেয়ারগুলো তৈরি হচ্ছে। এই যে গ্যাস্ট্রুলেশন প্রসেস মানে কি? এমব্রায়োর ডেভেলপমেন্ট। এমব্রায়ো কিভাবে ডেভেলপ করে একটা ফুললি ফিটাস ডেভেলপ হবে, সেটাই হচ্ছে গ্যাস্ট্রুলেশন প্রসেস। তো আমরা এখন দেখব যে গ্যাস্ট্রুলেশন প্রসেসের মধ্যে 3টা জার্ম লেয়ার কি করে তৈরি হয়। এর পরেরটা যাচ্ছি। কি বললাম আমরা? এই যে এপিব্লাস্ট সেল আছে, সেই এপিব্লাস্ট সেলের মধ্যে কি হয়? একটা নব তৈরি হয়, অর্থাৎ কি একটা গর্ত তৈরি হয়। তাহলে কি বললাম? যে এই যে এখানে এপিব্লাস্ট, এই যে দেখ আমি এখানে এপিব্লাস্ট করেছি, এই এপিব্লাস্ট সেলের মধ্যে কি হয়? একটা নব তৈরি হয়। তাহলে আমি একটা এরকম করে নব করলাম, একটা গর্ত তৈরি হবে। ওকে, এই দেখো এরকম করে একটা হচ্ছে নব তৈরি হয় এপিব্লাস্ট সেলের মধ্যে। তাই একবার একটু দেখে নিই যে বোঝা যাচ্ছে কি না। হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি আমি এই 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 এপিব্লাস্টের এই জায়গাটাকে আমি এখানে একটু করে দেখাচ্ছি বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে আমি কি করলাম? এখানে একটা এপিব্লাস্ট সেল আঁকছি বড় করে, এই এপিব্লাস্ট সেল। ঠিক আছে, আর এখানে হচ্ছে হাইপোব্লাস্ট আছে। হাইপোব্লাস্ট আমি কি দিয়ে করি? হাইপোব্লাস্ট আমি সবুজ দিয়ে করছি। ওকে, এখানে হাইপোব্লাস্ট সেল আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে কি এই জায়গাটাকে আমি এখানে করছি। ওকে, আচ্ছা, এবার আমি কি বললাম? যে এপিব্লাস্ট সেলের মধ্যে একটা গর্ত তৈরি হবে। তা গর্তটা কিভাবে হবে? এরকম করে একটা গর্ত তৈরি হবে, যার একটা স্টক থাকবে আর একটা বৃন্ত থাকবে। ঠিক আছে, এই যে মাথা, গোল মাথাটা তৈরি হলো, একে আমরা বলবো প্রিমিটিভ নোড। ওকে, প্রিমিটিভ নোড। এবং এই যে দণ্ড, তাকে আমরা বলবো প্রিমিটিভ স্টক, STALK, স্টক। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? যে স্টক না স্ট্রিক আছে মনে হয়। আচ্ছা, প্রিমিটিভ স্ট্রিক কি প্রিমিটিভ স্টক আছে? একটু দেখে নিই আমি, হ্যাঁ একটু দেখে নিই, প্রিমিটিভ স্ট্রিক আছে না প্রিমিটিভ স্টক আছে। 1 মিনিট একটু দেখে নিই। আচ্ছা, ওকে ওকে, প্রিমিটিভ স্ট্রিকই দেওয়া আছে। আচ্ছা, প্রিমিটিভ স্টক আর প্রিমিটিভ স্ট্রিক দেওয়া আছে, স্টক নয়, স্ট্রিক দেওয়া আছে, স্ট্রিক। ওকে, প্রিমিটিভ স্ট্রিক, STREAK, প্রিমিটিভ স্ট্রিক। ওকে,
আচ্ছা, তাহলে এপিব্লাস্ট সেল থেকে কি তৈরি হলো? প্রিমিটিভ নোড তৈরি হলো এবং প্রিমিটিভ স্টক তৈরি হলো। এই প্রিমিটিভ নোড পরবর্তীকালে বেবির কি করবে? হেড তৈরি করবে, মাথা তৈরি করবে, এবং প্রিমিটিভ স্ট্রিক থেকে কি তৈরি হবে? বেবির বডি তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই প্রিমিটিভ নোড পরবর্তীকালে ফিউচারে কি তৈরি করবে? বেবির হেড পোর্শন তৈরি করবে, এবং প্রিমিটিভ স্টিক হচ্ছে বেবির হচ্ছে কি তৈরি করবে? তোমার হচ্ছে বডি পোর্শন তৈরি করবে। ঠিক আছে, এরপরে দেখো এই জায়গাটায় একটা দারুণ জিনিস ঘটে, সেটা হচ্ছে কি, এটা কার মধ্যে দেখা যাচ্ছে? আমি আবারও বলে দিচ্ছি, এপিব্লাস্টের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে এই পোর্শনটা, এটা এপিব্লাস্ট সেলের মধ্যে হচ্ছে ঘটছে। এপিব্লাস্ট, হ্যাঁ, এপিব্লাস্ট সেলের মধ্যে ঘটছে। ওকে, এপিব্লাস্ট সেলের মধ্যে ঘটছে। তাহলে এখানে প্রচুর পরিমাণে এপিব্লাস্ট সেল আছে, প্রচুর পরিমাণে এপিব্লাস্ট সেল আছে, এখানে প্রচুর পরিমাণে এপিব্লাস্ট সেল আছে। এবার এটাকে আমি কালো দিয়ে করি, নাহলে বুঝতে অসুবিধা হবে। প্রচুর পরিমাণে এপিব্লাস্ট সেল আছে। এই এপিব্লাস্ট সেলগুলো কি হবে? এই যে গর্ত, দ্যাট মিনস প্রিমিটিভ যে নোড তার তৈরি হলো, এই গর্তের ভেতরের মধ্য দিয়ে এইভাবে প্রবেশ করবে। তাহলে যে গর্তটা আছে, গর্তের ভেতর দিয়ে এই প্রিমিটিভ যে এপিব্লাস্ট সেলগুলো আছে, সেগুলো এই গর্তের মধ্য দিয়ে হচ্ছে ভেতরে প্রবেশ করবে। তাহলে ও একটা গর্ত আছে, গর্তের মধ্যে গিয়ে ওরা জাম্প করছে। তাহলে ওরা যদি এখান দিয়ে জাম্প করে, তাহলে দেখো এই সেলগুলো এখানে বেরিয়ে আসবে, এখানে বেরিয়ে আসবে, এরকম করে বেরিয়ে আসবে। এখানে যা সেল আছে এটার ভেতরে ঢুকছে, তাহলে ও বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে, এবং হচ্ছে কি হবে? এরকম করে জমা হবে। তাহলে দেখো এই এপিব্লাস্ট সেলের নিচে কি ছিল? নিচে ছিল হচ্ছে হাইপোব্লাস্ট। এই সবুজটা আমরা হাইপোব্লাস্ট তৈরি করেছিলাম। এরপরে কি হবে? এই যে এই এপিব্লাস্ট সেলগুলো এই গর্তের মধ্য দিয়ে যে জাম্প করছে, নিচে কি ছিল? হাইপোব্লাস্ট। এটা হাইপোব্লাস্ট ছিল নিচে। এর ফলে কি হবে? যে এই হাইপোব্লাস্ট যে সেলগুলো আছে সেগুলো সব ডিজেনারেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হাইপোব্লাস্ট পুরোটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে। আর পুরো জায়গাটা কে দখল করে নিবে? এপিব্লাস্টের সেলগুলো দখল করে নিবে। দেখো এইভাবে একটা প্রিমিটিভ নড হলো, গর্ত হলো, গর্তের মধ্য দিয়ে কি হচ্ছে? সব জাম্প করছে, সেলগুলো ভেতরে এরকম করে জাম্প করছে। জাম্প করে করে কি হবে? নিচে যে হাইপোব্লাস্টের যে লেয়ারটা ছিল, সেই লেয়ারটাকে ওরা ডিজেনারেট করে দেবে। ঠিক আছে, এবং এর ফলে কি হবে? এর ফলে তিনটা লেয়ার ওরা সৃষ্টি করবে। এই এপিব্লাস্ট যে সেলগুলো আছে জাম্প করে করে কি করবে? তিনখানা লেয়ার তৈরি করবে। তাহলে হাইপোব্লাস্ট সেল নষ্ট হয়ে গেল, তাহলে আমি হাইপোব্লাস্ট সেলকে এখন মুছে দিচ্ছি। হাইপোব্লাস্ট সেল যেহেতু নষ্ট হয়ে গেছে, আমি হাইপোব্লাস্ট সেলকে হচ্ছে মুছে দিচ্ছি। এর ফলে কি হলো? এরা তিন ধরনের লেয়ার তৈরি করলো। কে তৈরি করলো? এপিব্লাস্ট সেল প্রিমিটিভ নোডের মধ্য দিয়ে জাম্প করে 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 করলে কি করলো? তিন ধরনের লেয়ার তৈরি করলো। এই তিন ধরনের লেয়ারের নামই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সেগুলো কি কি? একদম ওপরের যে লেয়ার আছে, একদম এই যে এপিব্লাস্টের এখানে যে লেয়ার্সগুলো আমি দেখতে পাবো, একে আমরা কি বলবো? একে আমরা বলবো এক্টোডার্ম। এক্টোডার্ম। মাঝখানের যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমি কি বলবো? মেজোডার্ম। মেজোডার্ম। আর একদম লাস্ট যে লেয়ারটাকে আমি দেখতে পারবো, তাকে বলবো এন্ডোডার্ম। এন্ডোডার্ম। তাহলে কি বললাম? এই যে এখানে এপিব্লাস্ট সেল যে লেয়ারগুলো তৈরি করলো, তাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। একদম ওপরের দিকের লেয়ারকে বলবো এক্টোডার্ম, মাঝখানের দিকের লেয়ারকে বলবো মেজোডার্ম, এবং লাস্টের লেয়ারটাকে বলবো হচ্ছে এন্ডোডার্ম। এই তিনটা লেয়ারকেই বলা হয় জার্ম লেয়ার, এবং এই তিনটা লেয়ার থেকে পুরো বেবি তৈরি হবে। এইটাই হচ্ছে গ্যাস্ট্রুলেশন প্রসেস। এটাই হচ্ছে গ্যাস্ট্রুলেশন প্রসেস। গ্যাস্ট্রুলেশন প্রসেস কি? ফরমেশন অফ 3 জার্ম লেয়ার। তাহলে গ্যাস্ট্রুলেশন প্রসেস কি? আমি যদি এখানে লিখি হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন প্রসেস, তাহলে হচ্ছে গ্যাস্ট্রুলেশন প্রসেস কি? ফরমেশন অফ 3 germ layers. Formation of 3 germ layers.
Which are these three germ layers? These germ layers are ectoderm, mesoderm and endoderm. তো এই তিনটা লেয়ারের কথা তোমাদেরকে বারবার পড়তে হবে এবং এখানে জানতে হবে যে এই তিনটা লেয়ার কোনটার থেকে কি তৈরি হচ্ছে সেটা আমি পরে বলে দিচ্ছি, কিন্তু এই তিনটা লেয়ার থেকেই পুরো বেবি যে আছে সে হচ্ছে কি এই তিনটা লেয়ার থেকে পুরো বেবি হচ্ছে তৈরি হবে। ওকে, এবং আমি কি বললাম তোমাদেরকে, এখানে আমি যেটা বললাম যে এই তোমাদেরকে যেটা বললাম যে গ্যাস্ট্রুলেশন প্রসেসের মানে গ্যাস্ট্রুলেশন কাকে বলবো, বেসিক্যালি হচ্ছে যে ফরমেশন অফ থ্রি জার্ম লেয়ার্সকেই আমি বলবো হচ্ছে গ্যাস্ট্রুলেশন প্রসেস। এবং এই জার্ম লেয়ার্সগুলো কার থেকে তৈরি হচ্ছে? এপিব্লাস্ট সেল থেকে তৈরি হচ্ছে। একবার একটা নিটের প্রশ্ন এসেছিল যে অ্যামনিয়ন লেয়ার ইজ ডিরাইভড ফ্রম হুইচ ডার্মাল লেয়ার। এই যে অ্যামনিয়ন তৈরি হচ্ছে, এই অ্যামনিয়ন লেয়ার ইজ ডিরাইভড ফ্রম হুইচ জার্মান লেয়ার। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে অ্যামনিয়ন লেয়ার কার থেকে ডিরাইভড হচ্ছে, ঠিক আছে? আর এই ডার্মাল যে জার্ম লেয়ার্সগুলো কার থেকে ডিরাইভড হচ্ছে সেটাও তোমরা বলবে আমাকে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার। এরপরে এতটুকু জায়গা তো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে পরের পার্টে যাচ্ছি, যেখানে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থেকে কি কি তৈরি হয়, মানে বেবির ক্ষেত্রে কি কি তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিয়ে রাখি, এই ঘটনাগুলো কোথায় কখন ঘটছে? এই ঘটনাগুলো ঘটছে হচ্ছে থার্ড উইক, ঠিক আছে? এই ঘটনাগুলো ঘটছে হচ্ছে থার্ড উইক, অর্থাৎ গ্যাস্ট্রুলেশন প্রসেস কখন ঘটছে? থার্ড উইকে ঘটছে, ঠিক আছে? থার্ড উইক। সেকেন্ড উইকে তো আমরা পড়ে নিয়েছিলাম যে ইমপ্লান্টেশন হচ্ছে, ইমপ্লান্টেশনের পরে কি হচ্ছে, দিস প্রসেস হচ্ছে চলবে থার্ড উইকে ওরা এই গ্যাস্ট্রুলেশন প্রসেস চলবে। এবার যেটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম যে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থেকে কি কি তৈরি হয়। আচ্ছা, তাহলে কি বললাম? একটোডার্ম, ওকে, একটোডার্ম। তাহলে একটোডার্ম থেকে কি তৈরি হবে? মনে রাখবা, একটোডার্ম থেকে তৈরি হবে হচ্ছে নার্ভাস সিস্টেম, ঠিক আছে? নার্ভাস সিস্টেম, একটোডার্ম থেকে নার্ভাস সিস্টেম তৈরি হবে। তার মানে কি? ব্রেন, আমাদের মাথা, ব্রেন, ঠিক আছে? মস্তিষ্ক যেটাকে আমরা পড়ি, স্পাইনাল কর্ড, ঠিক আছে? এগুলো তৈরি হবে হচ্ছে একটোডার্ম থেকে, ঠিক আছে? মেসোডার্ম থেকে কি তৈরি হবে? মেসোডার্ম থেকে তৈরি হবে হচ্ছে কানেকটিভ টিস্যু, ওকে? কানেকটিভ টিস্যু বলতে কি কি? ব্লাড, বোন, দিস আর দ্য কানেকটিভ টিস্যু, তাই না? এবং এন্ডোডার্ম থেকে কি কি তৈরি হয়? এন্ডোডার্ম থেকে মাসলস, এখানটা মাসলসও লেখো, মাসলস। এন্ডোডার্ম থেকে কি কি তৈরি হয়? এন্ডোডার্ম তৈরি করে হচ্ছে এপিথেলিয়াল টিস্যুস তৈরি করে হচ্ছে এন্ডোডার্ম। এইবার দেখো, তোমাদেরকে সেই একবারে ছোটবেলার পড়ার মধ্যে নিয়ে যাই যে মানুষের দেহে কয় ধরনের কলা বা টিস্যু আমরা দেখতে পাই, ঠিক আছে? এবার দেখ, আবারও একটা কথা বলি যে আমাদের দেহটা কিভাবে গঠিত হয়েছে। কোষ, অনেকগুলো কোষ একসাথে জোড়া লেগে তৈরি হয় টিস্যুস, অর্থাৎ কলা। অনেকগুলো কলা একসাথে জোড়া লেগে তৈরি হবে কোনো তন্ত্র। অনেকগুলো তন্ত্র একসাথে জোড়া লেগে তৈরি হবে অঙ্গগুলো একসাথে যুক্ত হয়ে তৈরি হবে মানব দেহ, ঠিক আছে? এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম কিন্তু। তাহলে এইখানে যে আমি কথাগুলো বললাম, এরা কারা? এরা বেসিক্যালি টিস্যুস। কে তৈরি করছে? কোষ তৈরি করছে। কোষগুলো জোড়া লেগে এই যে জার্ম লেয়ারগুলো আছে সেগুলো বিভাজিত হয়ে কি করবে? কোষগুলো জোড়া লেগে তৈরি করবে টিস্যুস। তাহলে মানব দেহে আমরা ন্যাচারালি হিউম্যান বডিতে আমরা ক ধরনের টিস্যু দেখতে পাই? আমরা কিন্তু 4 ধরনের টিস্যু দেখতে পাই। কি কি? এপিথেলিয়াল টিস্যু, নার্ভাস টিস্যু
অর্থাৎ স্নায়ুকোষ যেটা আমরা বলি, নার্ভাস টিস্যু, কানেকটিভ টিস্যু যেটাকে আমরা বলি যোগকলা, আর হচ্ছে মাস্কিউলার টিস্যু যেটাকে আমরা বলি পেশিকোষ। ঠিক আছে, এই 4 ধরনের কোষ টিস্যু দেখতে পাই। এই টিস্যুগুলো যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে কোনো তন্ত্র, অর্থাৎ কি নার্ভের যেরকম নার্ভ টিস্যু যেটা আছে, স্নায়ুকোষ যেটা আছে, স্নায়ুকোষ যুক্ত হয়ে কি তৈরি করবে? স্নায়ুকোষ যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে স্নায়ুতন্ত্র এবং হচ্ছে মানে নার্ভাস সিস্টেম। তেমনি হচ্ছে কি যেরকম হচ্ছে রক্ত, তারা কি হবে? তারা হয়ে তৈরি করবে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। বোনস আছে, হাড় আছে, হাড় কি তৈরি করবে? কঙ্কাল তন্ত্র তৈরি করবে। এরকম করে অনেকগুলো তন্ত্র তৈরি হয়। সেই তন্ত্রগুলো জোড়া লেগে আমাদের কি তৈরি করে? সেই তন্ত্রগুলো জোড়া লেগে আমাদের তৈরি করেই হচ্ছে অঙ্গ। এইবার হচ্ছে যেটা মানে এতটুকুই হচ্ছে তোমাদের গ্যাস্ট্রুলেশন যে প্রসেস আছে, গ্যাস্ট্রুলেশন প্রসেসে এতটুকু পড়লেই তোমাদের কোয়েশ্চেন এনাফ। ঠিক আছে, কি এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? যে জার্মান লেয়ার্সগুলোর থেকে কি কি তৈরি হতে পারে, জার্মান লেয়ারগুলো কার থেকে তৈরি হচ্ছে। তারপর তোমাদেরকে বলতে পারে প্রিমিটিভ স্টক এবং প্রিমিটিভ নোড কি। ঠিক আছে, এই জিনিসগুলো আসবে। এবং হচ্ছে কি হাইপোব্লাস্ট, এপিব্লাস্ট লেয়ার, অ্যামনিয়ন, ইয়ক স্যাক কার থেকে তৈরি হচ্ছে, কোরিয়নিক ভিল্লাই কার থেকে তৈরি হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে। এরপরে যেটা আমরা পড়ব, এবং এখানে মনে রাখবি যে কি বলবো, এর মধ্যে হচ্ছে কি হিউম্যান বডিতে কিছু স্টেম সেল থাকে। স্টেম সেল কি? যাদের বিভাজন করার ক্ষমতা অনেক দিন আছে। যেরকম স্পার্মাটোগোনিয়াম পড়িয়েছিলাম, উগোনিয়াম পড়েছিলাম, যাদের বিভাজন ক্ষমতা অনেক দিন থাকে। তেমনি আমাদের দেহে এরকম স্টেম সেল আরেকটা হচ্ছে বোন ম্যারো। ঠিক আছে, বোন ম্যারো কি? বোন ম্যারো হচ্ছে যেটাকে আমরা অস্থিমজ্জা বলি। অস্থিমজ্জারও কিন্তু অনেক দিন পর্যন্ত বিভাজন করার ক্ষমতা আছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়ব যে কোন মান্থে বেবির গ্রোথ কিরকম হয় সেটা আমরা পড়ব। ওকে, তো আমরা এখন আবার এটা তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এবার যেটা আমরা পড়ব এনসিইআরটি এর বই অনুসারে যে কোন মান্থে বেবির গ্রোথে কি ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। আমরা জানি হচ্ছে কি যে প্রেগনেন্সি কতদিন থাকে? প্রেগনেন্সি থাকে হচ্ছে 9th মান্থ। তো 9th মান্থে কোন কোন মান্থে কি ডেভেলপমেন্ট আসে এবং সেটা নিয়ে আমরা হচ্ছে পড়ব। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার মানে কি? প্রথম যে 3 মাস, প্রেগনেন্সির 9 মাসকে 3টা ট্রাইমেস্টারে আমরা ভাগ করি। ফার্স্ট ট্রাইমেস্টার মানে হচ্ছে প্রথম 3 মাস, সেকেন্ড ট্রাইমেস্টার মানে হচ্ছে 4th, 5th অ্যান্ড 6th মান্থ, এবং লাস্ট ট্রাইমেস্টার মানে হচ্ছে তোমার 7th, 8th এবং 9th মান্থ। ঠিক আছে, এই 3টা ট্রাইমেস্টারে আমি ভাগ করব। তো প্রথম যে 3 মাস তখন কিন্তু আমি বেবিকে বলবো এমব্রায়ো। ওকে, তখন আমি বলবো এমব্রায়ো ডেভেলপমেন্ট। সেই কারণে এই 3 মাস হচ্ছে খুব আমাদেরকে হচ্ছে খুব সাবধানে চলতে হয়। ঠিক আছে, আচ্ছা, দেন যে পরের আফটার 3 মান্থ যখন হচ্ছে এমব্রায়ো ডেভেলপমেন্ট হবে, হয়ে কিসে পরিণত হবে? ফিটাসে পরিণত হবে, তখন আমরা বলবো তাকে ফিটাস। ওকে, তাহলে প্রথম ট্রাইমেস্টারে আমরা বলবো এমব্রায়ো, দেন 4th মান্থ যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আমরা তাকে বলবো হচ্ছে কি ফিটাস। তো আমরা এখন দেখব যে কোন মান্থে কি কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, that is first month, second month, third month, fourth month, 5th month, 6th month, 7th month, 8th month and 9th month। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো কি বলছে। আমরা ফার্স্ট পড়ছি যে ফার্স্ট মান্থে যখন গ্যাস্ট্রুলেশন প্রসেস হচ্ছে তাহলে হচ্ছে কি আমার কি কি, আমি কিন্তু দেখ 3rd উইকের মধ্যে কি কি হবে আমি বলেই দিলাম। এবার হচ্ছে আমরা যেটা করব যে ফার্স্ট মান্থের এন্ডে
অর্থাৎ প্রথম মাসের শেষে কি হবে সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা, তো ফার্স্ট মান্থের শেষে এন্ড অফ ফার্স্ট, আমি এন্ড লিখে দিলাম, এন্ড অফ ফার্স্ট মান্থের শেষে কি হবে, আমরা কি জানবো যে হার্ট ইজ ফর্মড। হৃৎপিণ্ড তৈরি হয়ে যাবে ফার্স্ট মান্থের শেষে, হৃৎপিণ্ড তৈরি হয়ে যাবে। তখন যদি স্টেথোস্কোপ দিয়ে ডাক্তার পরীক্ষা করে, আমরা বেবির হার্টবিট শুনতে পাবো। ঠিক আছে, হার্ট তৈরি হয়ে গেছে, তাহলে হার্ট তৈরি হয়ে যাবে বলে হার্টবিট আমরা শুনতে পারবো আফটার 1 মান্থ কমপ্লিটিং। প্রথম মাসের শেষের দিকে আমরা হার্টবিটটা শুনতে পাবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট মান্থের এন্ডে কি হয়, হার্টবিট আমরা শুনতে পাই। ঠিক আছে, এরপরে কি হবে, সেকেন্ড মান্থের এন্ডে কি হবে, সেকেন্ড মান্থের শেষে কি হবে, এন্ড অফ সেকেন্ড মান্থের শেষে কি হবে, লিম্ব তৈরি হবে। লিম্ব মানে হচ্ছে হাত, পা, আঙুল, এগুলো তৈরি হয়ে যাবে। হাত, পা, আঙুল এগুলো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং আরেকটা কি তৈরি হবে, এক্সটার্নাল জেনিটেলিয়া। ওকে, তার মানে সেকেন্ড মান্থের শেষে আমরা কিন্তু বুঝে যাব যে বেবি বয় না বেবি গার্ল। ঠিক আছে, কারণ এক্সটার্নাল জেনিটেলিয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে, এন্ড অফ সেকেন্ড মান্থ। ওকে, আচ্ছা, কি তৈরি হবে, হাত, পা, আঙুল তৈরি হয়ে যাবে, কিন্তু আর এক্সটার্নাল জেনিটেলিয়া তৈরি হয়ে যাবে। কিন্তু ভেতরের যে তোমার তন্ত্রগুলো, পৌষ্টিক তন্ত্র, তারপরে হচ্ছে তোমার যে রেচন তন্ত্র, ওগুলো কিন্তু এখনও ফুললি ডেভেলপড হয়নি। বেবির শুধু আউটার পার্টসগুলো তৈরি হচ্ছে, বাট ইনার যে ভেতরের যে তন্ত্রগুলো সেগুলো এখনও তৈরি হয়নি। এরপরে কি হচ্ছে, থার্ড মান্থের এন্ডে কি হবে, থার্ড মান্থের এন্ডে তৃতীয় মাসের শেষে কি হবে, বিভিন্ন যে অর্গানস আছে এবং অর্গানিক যে সিস্টেম, অর্গান যেগুলো আছে, যেরকম স্টমাক অ্যান্ড এভরিথিং যেটা আছে, অর্গানিক সিস্টেম ডেভেলপড বা ফর্মড লিখি, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র, রেচন তন্ত্র, এগুলো হচ্ছে সব ফর্ম করে। এই প্রথম ট্রাইমিস্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আস। এই প্রথম 3 মাস আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কেন, কারণ দেখো প্রথম 3 মাসে বেবির ফুল ডেভেলপমেন্ট হচ্ছে, হাত পা তৈরি হচ্ছে এবং অর্গান সিস্টেম, বিভিন্ন অঙ্গ এবং তন্ত্র তৈরি হচ্ছে। তো এই 3 মাসে যদি আমরা ভুল করেও কোনো ওষুধ খেয়ে ফেলি যেটা আমাদের শরীরের জন্য ঠিক না, বা অ্যালকোহল কনজিউম করি, দেখবা ডাক্তার বলে দেয় যে প্রেগনেন্সি টাইমে অ্যালকোহল খাবেন না। কারণ কি, বা যে কোনো ওষুধ তুমি যদি ইনটেক করো তার জন্য কি হবে, আগে ডাক্তারকে বলতে হবে যে ডাক্তারবাবু আমি এই ওষুধটা খাবো কি না। প্রেসক্রাইবড ওষুধ ছাড়া আর অন্য কোনো ওষুধ আমরা এই 3 মাসে নিব না। কারণ এই 3 মাসে যদি কোনো এমন ওষুধ যেটাকে আমরা বলি, যেই ওষুধটা কি করে, ভ্রূণকে, বেবিকে বলবো না, ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা বলবো এমব্রায়োনিক ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি করে, সেই ওষুধগুলোকে বলে টেরাটোজেন। ওকে, সেই ওষুধগুলোকে বলা হয়েছে, সেই মেডিসিনগুলোকে বা সেই পদার্থগুলোকে আমরা বলবো টেরাটোজেন। যেরকম অ্যালকোহল ইজ এ টেরাটোজেন সাবস্টেন্সেস। ঠিক আছে, যেটা কখনোই হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি নেওয়া উচিত না। কারণ হচ্ছে কি, এই যে অর্গানসগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো একটা অর্গান নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, বেবির ক্ষতি হতে পারে, এমব্রায়োর ক্ষতি হতে পারে। সেজন্য হচ্ছে কি, ফার্স্ট ট্রাইমিস্টারের মধ্যে আমি এমন কোনো ওষুধ, এমন কোনো মেডিসিন বা এমন কিছু নেব না যার বেবির ডেভেলপমেন্টে ক্ষতি করবে। ঠিক আছে,
তাহলে বোঝা গেল ফার্স্ট এন্ডের কী হলো, সেকেন্ড এন্ডের কী হলো, থার্ড এন্ডে কী হলো। এবার হচ্ছে ফোর্থ মান্থে কী হয়। ফোর্থ মান্থে এনসিইআরটি কিছু দেয়নি, ফোর্থ মান্থে কী ডেভেলপমেন্ট, তো আমরা ফোর্থ মান্থে পড়বো না কিছু, ফোর্থ মান্থে কোনো ডেভেলপমেন্ট দেয়নি, ঠিক আছে। ফোর্থ মান্থের ডেভেলপমেন্টের কথা এনসিইআরটি দেয়নি, তো আমরাও পড়বো না, ঠিক আছে। দরকার এবার ফিফথ মান্থ। ইন্টারেস্টিং, ফিফথ মান্থ চলে আসলো, ফিফথ মান্থ চলে আসলো। ফিফথ মান্থে কি আছে, বেবির মাথায় হেয়ার গ্রো করে, বেবির মাথায় হেয়ার গ্রো করে, হেয়ার গ্রো করে, হেয়ার গ্রো হয়, ওকে, হেয়ার গ্রো হয়, অর্থাৎ কি মাথায় চুল উঠে যায়, মাথায় চুল দেখা যায়, ঠিক আছে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা কি, ফার্স্ট মুভমেন্ট অফ দ্য মানে ফিটাস। ফার্স্ট বেবি বলছি আমি বারবার, ফিটাস হবে, কারণ যেহেতু আমি বলেছি প্রথম 3 মাসে আমি বলবো এমব্রায়ো, দেন 3 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওকে ফিটাস বলবো। তাহলে ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস, ফার্স্ট মুভমেন্ট অফ দ্য হচ্ছে ফিটাস, ঠিক আছে। কখন দেখা যাবে, ফিফথ মান্থে দেখা যাবে। এই কোশ্চেনটা কিন্তু আসে যে ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস আমরা কখন দেখতে পাই, ফিফথ মান্থের শেষে আমরা হচ্ছে বা ফিফথ মান্থের মাঝামাঝির থেকে কিন্তু আমরা ফার্স্ট মুভমেন্ট দেখতে পারবো বেবির, এবং তখন কি হয়, বেবির হচ্ছে হেয়ার গ্রো হয়, ঠিক আছে, মাথায় চুল এসে যায়। আচ্ছা, এবার হচ্ছে কি আসবে, এবার হচ্ছে সিক্সথ মান্থের শেষে, সিক্সথ মান্থের শেষে কি হয়, সিক্স মান্থের শেষে কি হয়, সিক্স মান্থের শেষে হচ্ছে এন্ড অফ 6 মান্থ, এন্ড অফ 6 মান্থ, এন্ড অফ 6 মান্থে কি হয়, হেয়ার অন বডি, হেয়ার অন বডি, অর্থাৎ গায়ের মধ্যেও দেখবে বেবিদের গায়েও ছোট 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 লোম থাকে, ঠিক আছে, আমরা তো চুল বলে লোম বলি ওটাকে বাংলায়। তাহলে হচ্ছে হেয়ার অন বডি, এটা 6 মান্থের শেষে মানে তোমার তৈরি হয়ে যায়। এছাড়া একটা কি হয়, আইলিডস, আইলিডস আর সেপারেটেড, আইলিডস, আচ্ছা আইলিডস, হ্যাঁ আইলিডস আর সেপারেটেড, মানে কি আগে চোখগুলো বন্ধ থাকে, যখন ফিটাস যখন 5 মান্থে থাকবে তখন চোখ বন্ধ থাকবে, ও চোখ খুলতে পারে না, বাট 6 মান্থের শেষে ও চোখটাকে খুলতে পারে, চোখগুলোকে খুলতে পারে, তো আইলিডস সেপারেটেড হয়ে যায়, চোখগুলোকে খুলতে পারে, তাহলে আইলিডস কি হয়, সেপারেটেড হয়ে যায়। আরেকটা কি হয়, চোখের মধ্যে আমাদের চোখের কি থাকে, চোখের পাতার মধ্যে কি থাকে, সরি চোখের পাতাই ওটাকে বলে, কিন্তু আইলিডসে আমাদের কি থাকে, চোখের পাতা থাকে, চোখের পাতাকে ইংরেজিতে কি বলে, আইল্যাশ, আইল্যাশেস, সুন্দর চোখের পাতা তৈরি হবে, হ্যাঁ, আইল্যাশেস আর ফর্মড, আইল্যাশেস আর ফর্মড। তাহলে কি বললাম, এন্ড অফ দ্য 6 মান্থ হেয়ার অন বডি হবে, আইলিডস আর সেপারেটেড, তার আগে চোখ বেবির চোখ বন্ধ থাকে, 6 মান্থের শেষে কি হবে, বেবির চোখটা খুলে যায়, আইলিডস আর সেপারেটেড অ্যান্ড আইল্যাশেস আর ফর্মড, সুন্দর চোখের পাতা নিয়ে ও হচ্ছে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো অলরেডি বেবির কিন্তু গ্রো হয়ে যাবে। আচ্ছা, 5th অ্যান্ড 6th মান্থের মধ্যে যদি কারোর কনফিউশন থাকে তাহলে একটা জিনিস বলে দিই মনে রাখার জন্য, আমাদের চুলগুলো কি লম্বা হয়, মাথার চুল কি লম্বা হয়, তাহলে মনে রাখবো মাথার চুল যেহেতু বড় সেজন্য মাথায় আগে চুল হবে, আর গায়ের লোম যে আছে সেটা ছোট হয়, তাহলে এটা পরে হবে। তাহলে 5th মান্থে চুল গ্রো করবে, 6th মান্থে বডিতে হেয়ার আসবে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাই এতটুকু হচ্ছে 6 মান্থের মধ্যে কমপ্লিট বেবির ডেভেলপমেন্ট যা হওয়ার হয়ে গেল। এবার কি হবে, এবার বেবি হচ্ছে সাইজে বড় হবে, আকারে বড় হবে, ওজনে বাড়বে। তাহলে 7th 8th মান্থে, 7th এবং 8th মান্থে ওর ওজন বাড়ছে, ওর আকার বাড়ছে, অ্যান্ড 9th মান্থ অবধি কী হবে, ও ফুললি ম্যাচিওর্ড হয়ে যাবে, 9th মান্থের মধ্যে ও ফুললি ম্যাচিওর্ড হয়ে যাবে,
ফুললি ম্যাচিওর্ড হয়ে যাবে, ঠিক আছে? 9th মান্থের মধ্যে ও ফুললি ম্যাচিওর্ড হয়ে যাবে এবং তখন ও বলবে যে প্লিজ মা আমি আর এখানে থাকবো না, আমাকে এখন এখান থেকে বার হতে হবে, ঠিক আছে? তো এর পরের যে ধাপটা আমরা পড়ব সেটা হলো গিয়ে পারচুরেশন। দ্যাট মিন্স বেবি কি হবে, বেবির বার্থ হবে। তাহলে এর পরের যে পোর্শনটা আমরা পড়ব সেটা হচ্ছে গিয়ে পারচুরেশন। ওকে, পারচুরেশন। আচ্ছা, তাহলে এতটুকু কমপ্লিট। যাদের নোট করা হয়ে গেছে তারা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে আমি এই পোর্শনটা মুছে আমি পারচুরেশন পড়াবো। ওকে, আচ্ছা তাহলে আমি মুছে দিচ্ছি। এরপরে আমি পড়াবো হচ্ছে পারচুরেশন। অর্থাৎ হচ্ছে কি বেবিস বার্থ। বা নর্মাল ভাষায় আমরা যেটাকে বলি যে কি বেবি ডেলিভার হওয়া। ওকে, এটা আমরা কিন্তু নর্মাল ভাষায় বলি। তাহলে এবার আমি এখানে একটু এই যে ব্লাস্টুলা ছিল, এখানে যে ব্লাস্টুলা ছিল তাকে আমি একটু চেঞ্জ করছি। চেঞ্জ করে আমি কি তৈরি করব, আমি তৈরি করব হচ্ছে কমপ্লিট বেবি। ওকে, যাই হোক আমি একটা বেবি আঁকালাম এবং এ কি করবে, ফুল এন্ডোমেট্রিয়ামের মধ্যে ডেভেলপড হচ্ছে, এন্ডোমেট্রিয়ামের মধ্যে, এবং এর চারপাশে কি আছে, প্লাসেন্টা লেয়ার আছে, প্লাসেন্টা আছে, ঠিক আছে? এবং ও কি করবে, ও হচ্ছে অ্যাম্বিলিক্যাল কর্ড দিয়ে মায়ের সাথে যুক্ত থাকবে, অ্যাম্বিলিক্যাল কর্ড দিয়ে মায়ের সাথে যুক্ত থাকবে। ওকে, ও পুরো এরকম আছে। আচ্ছা, এই বেবি ওকে 9th মান্থে বেবি গ্রো হয়ে গেছে এবং আছে। আচ্ছা, এইবার আমরা দেখব যে পারচুরেশনের সময় কি হচ্ছে। যখন 9 মান্থ হয়ে যাবে তখন কি হবে, তখন বেবি বলবে যে প্লিজ এবার আমাকে পৃথিবী দেখতে হবে, আমি এবার মজা করব, এবার আমি তোমার মায়ের উম্বে থাকবো না, এবার আমাকে যে করে হোক বাইরে বেরোতে হবে। তো তখন ও কী করবে, মনে রাখবে যে ফুললি ডেভেলপ ফিটাসের, যেহেতু এটা ফুললি ডেভেলপড ফিটাস, তাহলে তার মধ্যে নিশ্চয়ই পিটুইটারি গ্ল্যান্ড এবং হচ্ছে, তোমরা দেখো উজেনেসিস যখন আমি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে অলরেডি ওই যদি ফিমেল ফিটাস হয় অলরেডি ওর উজেনেসিস প্রসেস স্টার্ট হয়ে গেছে। তাহলে ফুললি ফিটাসের মধ্যে যত গ্ল্যান্ড আছে, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, সমস্ত গ্রন্থি হচ্ছে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ফুললি ডেভেলপড ফিটাস থেকে পারচুরেশন কখন স্টার্ট হবে সেটা নিয়ে আমি বলছি, ঠিক আছে? মানে পারচুরেশন কখন হবে তখন, তো সেটার কথা আমি বলছি। এমনি এমনি তো হবে না, যে একটা নিশ্চয়ই কিছু একটা প্রসেস হবে, কিছু একটা ঘটবে যার জন্য এটা হবে। তো তখন কি হবে যে ফুললি ডেভেলপড ফিটাস থেকে, ফিটাসের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেন হরমোন খরিত হয়, হরমোন খরিত হয়। এবার তোমরা বলবো ম্যাডাম যদি ওটা ফিমেল ফিটাস হয় তাহলেও কি অ্যান্ড্রোজেন হরমোন খরিত হবে? ইয়েস, তোমরা হরমোনের ক্লাসে আমি তোমাদেরকে করিয়েছিলাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যে আছে তার বাইরের লেয়ারটাকে কি বলে, কর্টেক্স।
কর্টেক্স লেয়ার থেকে হচ্ছে এই অ্যান্ড্রোজেন ক্ষরিত হয়। অ্যান্ড্রোজেন মিনস হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হবে। মেয়েদের বডিতেও কিন্তু অল্প পরিমাণে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, ঠিক আছে। তাহলে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কী করে, এই অ্যান্ড্রোজেন হরমোনটা ক্ষরিত করে, ঠিক আছে। এই অ্যান্ড্রোজেন হরমোন কি করবে, এই যে অ্যান্ড্রোজেন হরমোন আছে সেই অ্যান্ড্রোজেন হরমোনটা কি হবে, ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট হবে। এই অ্যান্ড্রোজেন হরমোনটা কি হবে, ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট বানান ভুল লিখেছি, কনভার্ট হবে, ওকে, কনভার্ট হবে। এই অ্যান্ড্রোজেন যে হরমোন আছে সে ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট হবে, ওকে। আমরা কি বলছি, ডিউরিং প্রেগনেন্সি কোন হরমোনের পরিমাণ সবথেকে বেশি থাকে, প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ সবথেকে বেশি থাকবে। তো প্রোজেস্টেরন হরমোন এর ভেতরে পুরো একদম সলিডলি ক্রিয়া করছে। এবার আমাকে কি করতে হবে, পারচুরেশন ঘটানোর জন্য আমাকে প্রোজেস্টেরনের যে লেভেল সেটাকে কমাতে হবে। প্রোজেস্টেরন লেভেল কমানোর জন্য আমার কি দরকার, আমার ইস্ট্রোজেন দরকার। তো ইস্ট্রোজেন কি করবে, ইস্ট্রোজেন কোথার থেকে আসবে, ইস্ট্রোজেন আসবে যে ফুললি ডেভেলপড যে আমার ফিটাস আছে ওর যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরিত হবে, যেটা কি হবে এই অ্যাম্বিলিক্যাল কর্ড দিয়ে বাইরে আসবে এবং বাইরে এসে কি করবে, এই যে জরায়ুর যে গাত্র আছে, ইউটেরাইন ক্যাভিটি আছে, ইউটেরাইন ক্যাভিটির মধ্যে কি করবে, এই অ্যান্ড্রোজেন যে হরমোনটা আছে ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট হয়ে যাবে। এই ইস্ট্রোজেন কনভার্ট হবে, কে করবে, বাই প্লাসেন্টা, লিখে দিই, ইস্ট্রোজেন কনভার্ট বাই প্লাসেন্টা। প্লাসেন্টা কি করবে, এই অ্যান্ড্রোজেন হরমোনকে ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট করে দিবে। এই ইস্ট্রোজেন হরমোন এবার কি করবে, এই ইস্ট্রোজেন যে হরমোন আছে সে এবার কি করবে, এই ইস্ট্রোজেন হরমোন সবার ফার্স্টে যেটা আছে কাজ করবে হচ্ছে প্রোজেস্টেরনের ঘনত্ব কমাবে। প্রোজেস্টেরনের ঘনত্ব কমাবে। প্রোজেস্টেরনের যে ঘনত্ব আছে তাকে হচ্ছে কমাবে হচ্ছে ইস্ট্রোজেন। আরেকটা জিনিস কি করবে, দেখো এইখানে খুব ইন্টারেস্টিং জিনিস আছে। আরেকটা জিনিস কি করবে, আরেকটা জিনিস হচ্ছে যে মায়োমেট্রিয়ামের মধ্যে, এই যে আমি এখানে সবুজ কালারটা যেটা করেছিলাম মায়োমেট্রিয়াম, তোমরা জানো মায়োমেট্রিয়াম লেয়ার, এই মায়োমেট্রিয়ামের মধ্যে অক্সিটোসিনের রিসেপ্টরের সংখ্যা বাড়াবে। এই ইস্ট্রোজেন আরেকটা কি করবে, মায়োমেট্রিয়ামের মধ্যে অক্সিটোসিন কি একটা হরমোন, এই জিনিসগুলো কিন্তু অক্সিটোসিন হরমোনের রিসেপ্টরের সংখ্যা বাড়াবে। রিসেপ্টরের সংখ্যা বাড়াবে, ওকে। তাহলে কি হচ্ছে, এই যে আমি সবুজ কালারের যে লেয়ারটা করেছিলাম মায়োমেট্রিয়ামের মধ্যে কি হবে, রিসেপ্টরের সংখ্যা বাড়বে। কে বাড়াবে, ইস্ট্রোজেন বাড়াবে হচ্ছে মায়োমেট্রিয়ামের মধ্যে রিসেপ্টরের সংখ্যা। কার রিসেপ্টর, অক্সিটোসিনের রিসেপ্টরের সংখ্যা বাড়াবে। যেই কিনা অক্সিটোসিনের রিসেপ্টরের সংখ্যা বাড়বে সঙ্গে সঙ্গে অক্সিটোসিন কোথার থেকে ক্ষরিত হয়, অক্সিটোসিন ক্ষরিত হয় হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে। দেখবা তোমরা পড়েছো হরমোনের চ্যাপ্টারে যে অক্সিটোসিনকে আমরা নিউরো হরমোন বলবো। তাহলে অক্সিটোসিন কোথার থেকে ক্ষরিত হয়, অক্সিটোসিন ক্ষরিত হয় হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে, পশ্চাৎ পিটুইটারি থেকে এই হরমোনটা ক্ষরিত হয়। এবার কি হবে,
দেখো জিনিসটা কি সুন্দর হচ্ছে। ইস্ট্রোজেন কি করলো, অক্সিটোসিন, মায়োমেট্রিয়ামের মধ্যে অক্সিটোসিন হরমোনের রিসেপ্টরের সংখ্যা বাড়াবে। যেই রিসেপ্টরের সংখ্যা বাড়বে সঙ্গে সঙ্গে কি হবে, ব্রেনে সিগন্যাল যাবে, পিটুইটারিকে সিগন্যাল যাবে যে বেশি করে অক্সিটোসিন খরিত করো। যেই বেশি করে অক্সিটোসিন খরিত হবে, এই রিসেপ্টরগুলো কি হবে, অক্সিটোসিনকে নিবে মায়োমেট্রিয়ামের মধ্যে, এবং মায়োমেট্রিয়ামের যে পেশি আছে সেটা কি হবে, সংকোচনের জন্য তৈরি হবে। কারণ এর আগে পর্যন্ত ডিউরিং প্রেগনেন্সি কিন্তু মায়োমেট্রিয়ামের মধ্যে কখনোই কি হবে না, কখনোই হচ্ছে সংকোচন হবে না বা প্রসারণ হবে না, ওকে স্ট্যাক থাকতে হবে। কারণ সংকোচন প্রসারণ যদি বেশি হয় তাহলে কি হবে, তাহলে তো হচ্ছে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সেস থাকবে না। আমাকে যে করে হোক এন্ডোমেট্রিয়ামকে ইনট্যাক্ট রাখতে হবে। কিন্তু যখন 9 মান্থ হয়ে যাবে, যখন হচ্ছে এই ইস্ট্রোজেনের পরিমাণ বাড়ছে, প্রোজেস্টেরনের ঘনত্ব কমাবে এবং হচ্ছে কি হবে, তোমার হচ্ছে মায়োমেট্রিয়ামের মধ্যে অক্সিটোসিন হরমোনের রিসেপ্টর বাড়াবে, সঙ্গে সঙ্গে কি হবে, অক্সিটোসিন কি করবে, মায়োমেট্রিয়াম হচ্ছে আমি বলেছিলাম স্মুথ মাসেলের মানে মসৃণ পেশির তৈরি, এর কি করবে, সংকোচনের মাত্রা হচ্ছে কি করবে, ক্রমশ বৃদ্ধি পাবে। যে ও বেশি কন্ট্রাক্ট করবে, ও মায়োমেট্রিয়াম যেই বেশি কন্ট্রাক্ট করবে, বেবির যে মাথা, এই যে বেবির মাথাটা এখানে সার্ভিক্স যে আছে সেটা আস্তে আস্তে এটা করবে। তোমাদেরকে আমি বলেছিলাম সার্ভিক্স এবং হচ্ছে ভ্যাজাইনাল নিয়ে হচ্ছে বার্থ ক্যানাল তৈরি হয়। এটা কি হবে, এটা হচ্ছে আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ সার্ভিক্সের এটা চওড়া হতে থাকবে, চওড়া হতে থাকবে, চওড়া হতে থাকবে। ওকে, এটা আরও যতটা ছিল এখান থেকে এটা বেড়ে গেল, এরকম হবে, বেড়ে গেল, এবং বেবির মাথাটা নিচের দিকে নামতে থাকবে, এবং এই বেবিটা হচ্ছে কি নিচের দিকে নামতে থাকবে, বেবি হচ্ছে নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, এই সময় আরেকটা হরমোনেরও কাজ করে, যেটা আমি কি বলেছিলাম, রিল্যাক্সিং, যেটা আমি বলেছিলাম রিল্যাক্সিং। রিল্যাক্সিং হরমোন কে খরিত করে, আমি বলেছিলাম ডিম্বাশয় থেকে খরিত হয়, যেটা কি করে, এই সার্ভিক্স এবং যে ভ্যাজাইনাল যে ক্যানেল আছে তাকে নরম এবং প্রসারিত হতে সাহায্য করবে। যত মাসলসটা সংকোচন প্রসারণ ক্ষমতা দৈর্ঘ্য, সংকোচনশীলতা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে এই জিনিসটা কি হচ্ছে, আরও হচ্ছে চওড়া হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেবির বার্থ এখান দিয়ে নেমে আসবে। ঠিক আছে, বেবি হচ্ছে এখান দিয়ে চলে আসবে। এই টোটাল প্রসেসটাকেই আমি বলবো হচ্ছে পার্চুরেশন। এবং এই সময় কিন্তু মাদের দেহে প্রচণ্ড পেন হয়, মানে সেই পেনের মানে কি বলবো, সেই ব্যথার কোনো লেভেল নেই যে আমি বলবো যে কতটা ব্যথা হয়, মারা কতটা ব্যথা সহ্য করে। তো সেজন্য মাদেরকে খুব রেসপেক্ট করবে, যখন তখন যা বলবে না, কারণ মারা খুব কষ্ট করে তোমাদেরকে জন্ম দিয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে পার্চুরেশন। তো এই টপিক মানে এই যে ইউনিট 1-এর হিউম্যান রিপ্রোডাকশনের যা যা টপিক ছিল তোমাদের পুরোটাই আজকে কমপ্লিট আমি করে ফেললাম। এর পরের দিন আমরা কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করব, কোয়েশ্চেন তোমাদেরকে কিছু সলভ করাবো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং যদি তোমাদের আমার এই চ্যানেলটা এবং আমার কাছে পড়তে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।